ছিল, যদিও প্রথম থেকেই বলা হয়েছিল কোন 9 জন করবেন, আমাদের বলার কথা আজকে ছিল না লিস্টে, তা সত্ত্বেও আমরা অ্যাটেন্ড করেছিলাম। যদি আমাদের বলবার একটু সুযোগ হয় এবং আপডেটিং করার সুযোগ হয় এবং আমাদের যে সিচুয়েশন চলছে, বিশেষ করে লেটেস্ট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায় প্রায় একটা করে সার্কুলার দিয়ে দিচ্ছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটু কনসার্ন করার তো প্রয়োজন আছে। সার্কুলার গুলো হট করে যদি দিয়ে দেয়, আজকে এটা করে দিলাম, কালকে ওটা বন্ধ করে দিলাম, আজকে ওটা ডিসিশন নিয়ে নিলাম, স্টেটকে জিজ্ঞেস করতে হবে স্টেট কি পজিশনে আছে। আপনার বাড়িতে 5 জন লোক চলে আসতেই পারে, সেই 5 জন লোককে জায়গা দেওয়ার ক্ষমতা আপনার আছে কিনা একটু জিজ্ঞেস করবে, তবে 5 জনকে অ্যাকোমোডেট করতে পারবেন কিনা। সেটা না করে একদিকে বলছে লকডাউন খুব শক্ত হতে হবে, যাতে কেউ বেরোতে না পারে, লকডাউন খুব বড় নজর রাখতে হবে, কড়া করতে হবে। দ্বিতীয়ত আবার বলছে সব দোকানগুলো খুলে দাও। সব দোকান খুলতে আমরা চাই তো, আমরা চাই বিজনেস খুলুক, তাহলে একটা ডিসিশন তো নিতে হবে। দোকান খুললে তো লোকজন যাতায়াত করবে, দোকান খুললে আপনি তো বলতে পারবেন না যে আপনি দোকানে যাবেন না, সব দোকানে চলবে। এবং সব দোকানে যদি লোক যেতে শুরু করে, তাহলে রাস্তায় ভিড় বাড়বে, এবং রাস্তায় যদি ভিড় বাড়তে শুরু করে, তাহলে লকডাউন অনেকটাই ব্যর্থ হবে। তাহলে কোনটা করবো আমরা? এটার মধ্যে কিন্তু গভর্নমেন্ট যেটা বলছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, আর যেটা নির্দেশ দিচ্ছে, দুটোর মধ্যে ক্ল্যারিটির অভাব আছে। এই টাইম ওরা আমাদের সাথে সেন্ট্রাল টিম পাঠিয়ে একে দিয়ে ওকে দিয়ে তাকে দিয়ে যাইছে ঝগড়া করবো, আমরা ঝগড়া যেতে চাই না। তখন আমরা চাই কোভিড রোগটাকে ফাইট করতে যাতে মানুষের সুবিধা হয়, যাতে মানুষ ভালো থাকে। কিন্তু এটাও তো ঠিক নয় যে আজকে আমি একটা হট করে ডিসিশন নেব, সেই ডিসিশনটা ইমপ্লিমেন্ট করতে গেলে আইদার অর নাইদার ভাবতে হবে। আমি ফুল লকডাউন করার পক্ষে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নির্দেশে। তাহলে যদি সব দোকানগুলো খুলে দেওয়া হয়, তাহলে আমার বলুন লোক তো রাস্তায় বেরোবে। আমি কি করে বলবো লোককে রাস্তায় বেরোবেন না? আমি কি করে লোককে বলবো আপনি দোকানে যাবেন না? কি করে আমি দোকানদারকে বলবো আপনি দোকান খুলবেন না? যেগুলোটা ক্ল্যারিটি আমরা চাইছি, এবং যার জন্য আমরা আজকালের দিনটা অপেক্ষা করবো, আমরা কনসালটেশন করবো। আমি চিফ সেক্রেটারিকেও বলেছি, তারপরে ক্যাবিনেট সেক্রেটারির কাছে একটা ক্ল্যারিটি চেয়ে। লকডাউন আর সব খুলে দেওয়া দুটো একসাথে চলতে পারে না। ঘরে হয় তালা দিতে হবে, নয় চাবি খুলতে হবে, হয় খোলা থাকবে নয় বন্ধ থাকবে, মাঝখানে দিতে হয় না আলাদা আলাদা চাবি। সুতরাং তারা যে ডিসিশনটা আমাদের দেবে, সেই ডিসিশনটা অনুযায়ী আমরা পরশুদিন আবার মিট করবো, পরে পরশুদিন আমরা আমাদের ডিসিশন জানাবো। ইতিমধ্যে আমরা অনেকের সাথে আলাপ আলোচনা করার চেষ্টা করছি। গ্রামীণ অঞ্চলগুলো, বিশেষ করে গ্রিন জোন যেগুলো, সেগুলোতে কিভাবে কি কায়দায় কাজ করা যায়। রেড জোন গুলোকে আরো গুরুত্ব দিতে হবে, দিয়ে ওখানে আরো কড়াভাবে কাজ করতে হবে। এটা তো আমাদের কারো করা কোনো ব্যাপার নয়, এটা হচ্ছে রোগটাকে রক্ষা করার জন্য। 3 হচ্ছে অরেঞ্জ জোন, যারা গ্রিন জোন থেকে অরেঞ্জ জোনে এসছে বা রেড জোন থেকে অরেঞ্জ জোনে যাচ্ছে, সেখানে ক্যাপাসিটি কি হবে। সুতরাং গ্রিন, রেড, অরেঞ্জ এই 3টে জোনকে যদি আপনার প্ল্যানিং করতে হয়, তাতে একটু টাইম নিতে হবে, এবং আমায় দেখতে হবে কোনটা আমার স্ট্রং জোন, কোনটা রেড জোন, যেখানে আমি চালু করলে আরো বেশি বাড়তে পারি। যেখানে আমার অরেঞ্জ জোন, আমি চালু করেও পরে যদি দেখি আবার রেড হয়ে গেছে, আমার বদলাতে হতে পারে। যেটা আমার গ্রিন জোন, আমি চালু করলেও আবার যদি গ্রিনটা রেড হয়ে গেছে, তাহলে আমাকে সেখানে সিস্টেম চেঞ্জ করতে হবে। তো আমরা একটা ডিটেইলসে জানতে চাই। দ্যাটস হোয়াই উই আর ওয়েটিং। 2 হচ্ছে আমরা পরশুদিন আবার বলবো ক্ল্যারিটি দেওয়ার পর, আমরা আশা করি এটা ক্ল্যারিটি দেওয়া হবে। কারণ কোনো কিছু লকডাউনের সময় কনসার্ন যেমন করা হয়নি, তেমনি আজকে লকডাউন কতদিন পর্যন্ত চলবে সেটা আমরা বুঝতে পারছি না। একটা স্টেটকে তো প্ল্যান করতে হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পলিসি ডিসিশন করবেন, কিন্তু ইমপ্লিমেন্টিং অথরিটিজ আর দ্য স্টেট গভর্নমেন্ট। ভালো হলে স্টেট গভর্নমেন্টকে প্রশংসা যায় না, খারাপ হলে স্টেট গভর্নমেন্টের নামে বদনাম যায়। সুতরাং এগুলো দেখে নিতে হবে। আর এক একটা স্টেটে মনে রাখবেন এক একটা ক্যারেক্টার আছে। উত্তরাখণ্ডে কতগুলো হিল এরিয়া, অনেক দূরে দূরে একটা করে লোক থাকে, সেখানে করোনা কেউ কাউকে স্পর্শ করতে পারবে না। কিন্তু আমাদের এখানে প্রচুর লোক থাকে,
সুতরাং স্পর্শ করার জায়গাটাও খুব সেন্সিটিভ, যেটা মুম্বাইতে হচ্ছে। আমি তো কিছু প্রাইম মিনিস্টার একটা কথা ভালো বলেছে, যদি বেশি হয় তাকে খারাপ বলা যাবে না, আর কম হলেও তাকে মহান বলা যাবে না। খুব ভালো, আমরা তো এটাই চাই। ওনারা যখন বলেই দিচ্ছে কম হলে মহান বলা যাবে না, তো আমি কেন দায়িত্ব নিতে যাব? আমি ততটুকুই দায়িত্ব নেবো যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমায় বলবে। ইটস ওকে। আমরা তো আপনাদের, আমাদের চিফ সেক্রেটারি বলেছে, আর উনি রেগুলারলি আপনাদের সাথে ইন্টারাকশন করেন। আমাদের আগে একটা ল্যাব ছিল, একটা ল্যাবে কটা টেস্ট হয়, তারপরে তো দেখলেন কিডস নিয়ে অনেক ঝামেলাও হলো। এখন বাড়াতে বাড়াতে আমরা 14টা জায়গায় এসেছি, কিন্তু 14টা জায়গায় আসলে কোথাও আবার কোনো প্রবলেম হয় সেটা আবার বন্ধ করে দিতে হয় তার একটু পরে। তারপরে ল্যাবে টেস্ট করলে হলো না, নতুন জিনিস, সেটা কখন ল্যাব থেকে রিপোর্ট আসবে তার উপর নির্ভর করে। চেষ্টা করা হচ্ছে, চেষ্টার কোনো ত্রুটি নেই। একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাদের ধরুন ঘর বাড়ি আছে, তার থাকবার জায়গা আছে আইসোলেট হিসেবে, তার বাড়িতে যদি কারো করোনা হয় পজিটিভ, তিনি তার নিজের বাড়িতেই আইসোলেট থেকে হোম কোয়ারেন্টাইন করতে পারেন। এক্ষেত্রে গভর্নমেন্টকে আর একটা বার্ডেন দিয়ে তাকে তুলে আনতে হবে না, তাতে মানুষের অসুবিধা হয়। লক্ষ লক্ষ লোককে তো কোয়ারেন্টাইন করা যায় না, গভর্নমেন্টেরও লিমিট আছে। আর মানুষ নিজের বাড়িতে থাকলে অনেক ভালো থাকে। একটা হসপিটালে গেলে বরঞ্চ তাতে অনেক রকম রোগী আসে, অনেক রকম পেশেন্ট আসে, অনেক রকম প্রবলেম থাকে, কিন্তু ঘরটা কিন্তু নিজের মতো করে করা যায়। যদি কেউ মনে করে আমি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আরো সুন্দর করে রাখবো শুধু নিজের জন্য, আমি কারোর সাথে মিশবো না, আমি আমার মতো থাকবো, তাহলে মনে রাখবেন হোম কোয়ারেন্টাইনটা সবচেয়ে মডেল কোয়ারেন্টাইন। এবং সারা পৃথিবীতে অনেক জায়গায় এটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। যারা পজিটিভ কেস সিমটমস নেই তারাও কিন্তু বাড়িতেই থাকছে। সেই জন্য বলছি যে হোম কোয়ারেন্টাইনটা যাদের মনে করুন বাড়ির কারো হবে, তারা যদি মনে করেন যে তারা বাড়িতে থাকবেন থেকে ট্রিটমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। সেখানে হেলথ ডিপার্টমেন্ট একটা টেলিমেডিসিন বা মনিটরিং করে দেখে নেবে, যেটা ওদের অ্যাপস আছে, সেটাতে আমরা প্রায় 55,000-60,000 লোককে মনিটরিং করিও। আর যারা অ্যাকচুয়ালি খুব করি, মানে একটা ঘরে 10 জন থাকে, 20 জন থাকে, বিচারা তাদের তো জায়গা নেই, সেক্ষেত্রে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট তাদের জন্য ব্যবস্থা করতে পারে, সবার জন্য তো করতে পারে না। যার ক্ষমতা আছে সে আবার ভাববে বাবা আমি যদি বলি আমার সাথে কারো ক্লাস হয়েছে, তাহলে আমাকে আবার কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে চলে যাবে। অনেকে যেতেও চায় না, যেতেও ভয় পায়। মেন্টালি একটা সাইকোলজিক্যালি একটা এফেক্ট হয়, এবং সেই জন্য সাইকোলজিক্যালি টেনশন থেকে, মেন্টাল টেনশন থেকে রিল্যাক্সেশন দেওয়ার জন্য আমাদের গভর্নমেন্ট এটা ডিসাইড করেছে যে যদি কেউ মনে করেন কারোর সাথে টাচও হয়েছে, ইউ ডোন্ট ওয়ারি, আপনি আপনার বাড়িতেই থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইনফরমেশনটা আমাদের জানাতে হবে, সেই মতো আমরা যেন আমাদের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসটা আমরা দিতে পারি, এবং টাইম টু টাইম আমরা একটা গাইডলাইন্স করে দিতে পারি যারা বাড়িতে থাকবে তাদের কি কি মেনে চলা দরকার। এটা আমরা একটা ডিসিশন নিয়েছি। আমরা যেহেতু প্রাইম মিনিস্টার নিজেও আজকে বলছিলেন কিতনা দিন লাগেগা, কিতনা দিন চলেগা, অনেক দিন চলবার একটা কথাবার্তার মধ্যে মনে হয় না একটা গেস করা যায়। গেস করে দেখলাম এখন অনেক দিন চলতে পারে। তো অনেক দিন যদি করোনাটা চলে, তো আমাদের তো অন্যান্য কাজকর্ম আছে, শুধু একটা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমার এগ্রিকালচার লেবার আছে, রেভিনিউ ডিপার্টমেন্ট আছে, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আছে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আছে, জেলায় জেলায় খাদ্য সাথী থেকে শুরু করে রেশন থেকে শুরু করে there are so many areas। তা সেই কাজগুলো তো করতে হবে, দীর্ঘদিন ধরে তো সব কাজ বন্ধ রাখা যায় না। যদিও আমি আগামী 21শে মে পর্যন্ত আমি চাই আমরা 21শে মে পর্যন্ত একটু সাবধানে চলবো, কারণ 49 ডেজ আপনাদের আমি আগেও বলেছি, এখনো বলছি যে আমাদের যারা সরকারি কর্মচারী, বিশেষ করে সব জায়গা বন্ধ রাখবো, সরকারি কর্মচারী বিশেষ করে তারা 25% কাজ করছে একদিন, আর একদিন 25% করছে অল্টারনেটিভ, এটাই আমরা করবো। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ আছে, যেমন চলছে চলবে, কিন্তু বাদবাকি জিনিসগুলো রিল্যাক্সেশন কোনটা দিলে মানুষের ক্ষতি হবে না আর কোনটা দিলে ক্ষতি হতে পারে সেটা ভেবে নিয়ে করতে হবে। আপনারা একটা জিনিস দেখেছেন, আমরা 100 দিনের কাজে ছাড় দিয়েছি, কিন্তু অনেক জায়গায় লেবার পাওয়া যাচ্ছে না। সুতরাং এইসব প্রবলেমও আছে। জুট ইন্ডাস্ট্রি কিছু কিছু জায়গায় আমরা ছাড় দিয়েছি, কারণ আমাদের ব্যাগ তৈরি করা জুটের আমাদের একটা স্কিল আছে, কিন্তু
কিন্তু অনেক জুট ইন্ডাস্ট্রির শ্রমিকরা মাইনে পাচ্ছে এই কথাগুলো বলবে কে? এই কথাগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট যখন লকডাউন করছে দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। চা বাগানের শ্রমিক যদি লকডাউন করার জন্য মাইনে না পায় দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এবার 100 দিনের কাজের লোকেরা যদি দীর্ঘদিন লকডাউন করার পরে কাজ না পায় তো তাদের ব্যাংকে একটা টাকা জমা দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং আনএমপ্লয়েড সেক্টর স্টেটের উপরে প্রেশার দিতে হবে না, স্টেট টাকাটা পাবে কোথেকে? আজ পর্যন্ত কোনো টাকা পয়সা কোভিড অপারেশন ফাইট করার জন্য দেওয়া হচ্ছে না, তো কোথা থেকে করবে? আমরা তো বারবার বলছি স্টেটকে আরবিআই থেকে কম রেটে টাকা ধার নিতে দাও এই বিশেষ পরিস্থিতিতে। আমরা বলছি আমাদের যেটা জিএসটি এই জিডিপি গ্রোথ যেটা আমরা বলছি আমাদের 6% যেটা 10 লাখ ক্রোর্স, এটা আমেরিকা যদি ইউজ করবে অ্যালাউ করে 10% জিডিপি গ্রোথে ফর কোভিড ডিজিজ ফাইট করা হয়েছে। ইউকে যদি 15% করে, জাপান যদি 20% করে, ইন্ডিয়া কেন only for about 1%? টাকাটাও তো দিতে হয় ভাই। আপনারা ডিএ থেকে নিয়ে চলে যাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের। আমরা যদি এখানে 1 মাসের মাইনে কমাতাম চিৎকার করতেন, চিল্লাতে শুরু করতেন, আমরা যদি মাইনে বন্ধ করতাম আমরা টাকাটা পাবো কোথেকে? এবার আপনারা আমাকে বলুন আপনারা ডিএ কেটে নিলেন কেন? সহজ উপায় 20,000 কোটি টাকা নতুন প্রবলেম তৈরি করার কি দরকার? সেই টাকাটা অ্যাডজাস্ট করুন না। তাহলে তো ডিএটা কাটতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের ডিস্টার্ব করতে হয়। তারপর আরো কতগুলো প্রজেক্ট আছে যেগুলো শুধু শো অফ করবার জন্য হাজার হাজার কোটি টাকা রেখে দিয়েছে। সেই প্রজেক্টগুলোকে রিফর্মস করুন। স্টেটগুলো তো রিফর্মস করছে, আর স্টেটের হাতে রিফর্মস করবার ক্ষমতা কম, তার কারণ সবটা সেন্ট্রালি আপনারা স্পন্সর করেন। আরবিআইও আপনাদের হাতে টোটাল ফাইন্যান্স মিনিস্ট্রি, ব্যাংকও আপনাদের হাতে, আপনারা এটাকে কন্ট্রোল করেন। আমরা অলরেডি মনে রাখতে হবে ওয়েস্ট বেঙ্গল অনেক রিফর্মস করেছে। আমাদের কতগুলো ডিপার্টমেন্ট দিবেদি আমরা মার্জার করেছি রিফর্মস করে। আমরা 65 থেকে अराउंड 50-48 এ এসেছি আমরা। তো কাকে রিফর্মস বলে? আমরা ই গভর্নেন্স, ই টেন্ডারিং, ই রেভিনিউ সবকিছু আমরা চালু করেছি। এগুলোকে রিফর্মস বলাটাকে কি বলে? রিফর্মস মানে এটা যে একজনের মুখের খাবার কেড়ে নিয়ে আমি পুরো বড় বড় ভাষণ দেবো, এটা রিফর্মস নয়। যে রিফর্মসে মানুষের পেটের ভাত মারা যায় না তাকে রিফর্মস বলে। আমরা রিফর্মস করেছি, কিন্তু মনে রাখবেন একটা এমপ্লয়িজের চাকরি আমরা খাই। আজকে গরিব মানুষগুলো আমি তো মনে করি যারা আন্ডারগ্রাউন্ড সেক্টরে আছে স্টেট পাবে কোথা থেকে টাকা? সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া উচিত। তার কারণ 1 মাস তারা লকডাউনে আছে, আরো 1 মাস তারা পড়ে আছে। এই সেন্ট্রাল গভর্নমেন্ট এক সময় অ্যানাউন্স করেছিল 15 লাখ করে একটা অ্যাকাউন্টে দেওয়া হবে। তাই যদি অ্যানাউন্সমেন্ট থাকে তো এমনিতেই অনেক টাকা উঠেছে, সেই টাকাটাও তো দিয়ে দিতে পারে। তাহলে অন্তত লকডাউনটা আর 2 মাস 3 মাস চললে কারো কোনো প্রবলেম হয় না। কিন্তু লকডাউনটা যতদিন চলবে লোকে খাবে কি? কোভিডকেও আমাকে রুখতে হবে, খেতেও হবে। আর শুধু ভয় দেখিয়ে, রোগটাকে বাড়িয়ে দিয়ে, ভয় দেখিয়ে মুখ বন্ধ করলে এটা সাইকোলজিক্যাল একটা এফেক্ট হয়। আমরা কোভিড রোগ ফাইট করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের প্রত্যেকটা গাইডলাইন্স মানব, বাট ইট শুড বি প্রপার, ট্রান্সপারেন্ট এবং sincerely we hope there should not be any political interference of the intervention. আমার চিফ সেক্রেটারি আর হোম সেক্রেটারি রোজ যদি সকালে 3 ঘন্টা ভিডিও কনফারেন্সিং করে আর সেন্ট্রাল টিমের নাম করে 4-5 জন অফিসার এসে আমরা রেসপেক্ট করি, সকালবেলায় চিফ সেক্রেটারি ডাকবে, দুপুরবেলায় হোম সেক্রেটারি ডাকবে, সন্ধ্যাবেলায় হেলথ সেক্রেটারি ডাকবে, তারপরে ডিএম কে ডাকবে, এসপি কে ডাকবে। কাজটা কখন হবে? তারা কাজ করবে না তারা হাজিরা দেবে? কোনটা হবে? কখনো দিল্লি থেকে হাজিরা দিতে হচ্ছে, কখনো টিম পাঠিয়ে হাজিরা দিতে হচ্ছে, কখনো মাননীয় মহামান্য বড়সড় যারা আছেন তারা ডেকে পাঠাচ্ছেন। তো কাজটা হবে কখন? এটা মনে রাখতে হবে যুদ্ধের সময় এসবগুলো ত্যাগ করা উচিত। আমরা মানসিকভাবে ত্যাগ করেছি বলেই অনেক ডিফারেন্স থাকা সত্ত্বেও আমরা কিন্তু একসাথে কাজ করছি। সব জায়গায় পুলিশ লকডাউন করবে, একটা জায়গায় 10টা লোক দেখলে ছবি তুলছে সব। দেখো এখানে লকডাউন হয়, কে কটা লকডাউন করেছে ভাই? আমার সেটা তো সব ঢুকে যাচ্ছে। বলেছিল তোমরা ইন্টারস্টেট লকডাউন থাকবে। আমি যদি আপনাদের ঘুরি ঘুরি প্রমাণ দিই কোনখান থেকে লকডাউনটা হয়েছে, সব রাজ্য থেকে লোক ঢুকছে এখানে, কোথায় আটকানো হয়েছে? ভেলোর থেকে যারা পেশেন্টে গিয়েছিলেন তারা এসে মিদনাপুর পূর্বে কোচবিহার দাঁতনে আটকে আছে, অথবা দীঘায় সব ছেড়ে দিয়েছে সব রাজ্যগুলো। মানে আমার বর্ডারে তারা যদি চলে আসে আমার প্রত্যেকটা প্রেশার থাকে।
আমি ঝাড়খণ্ড থেকে যেমন মার্কেট থেকে রেজিউমে নিয়ে এসেছি, আমি স্টুডেন্ট বলে রাজকোট থেকে ওদের বলেছি ওদের আসতে 3 দিন টাইম লাগবে, এই কোটা থেকে রাজস্থান থেকে 3 দিন টাইম লাগবে, 3 রাত রাস্তায় থাকতে হবে, 1700 কিলোমিটার দূর, এটা চারটি গাড়ি কথা নয়। আমরা রাজস্থান গভর্নমেন্টকে দিয়েছি, বলেছি তোমরা ভাড়া দিয়ে বাস দিয়ে পাঠিয়ে দাও, আমরা টাকাটা দিয়ে দেবো। বৃন্দাবনের লোককে নিয়ে গেছে ঘুরতে, তাদের খাবার পয়সা নেই, আমরা খাবার দিচ্ছি, যতটা পারি ভাই ততটা আমরা করছি, এবং আমরা চাই মাইগ্রেন্ট ওয়ার্কাররা ফিরে আসুক, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে এর জন্য একটা পলিসি নিতে হবে, এবং আমরা চাই সবাই ফিরে আসুক, তাদের টেস্ট করে স্ক্রিন করে হেলথ স্ক্রিন করে তাদের ফিরিয়ে দেওয়া হোক, এটা আমাদের দাবি থাকবে। কারণ ঘরের ছেলেমেয়েরা কতদিন আর বাইরে থাকবে, তারা সুস্থ শরীরে স্বাভাবিকভাবে তাদের পরিবারের মধ্যে ফিরে আসুক, আমরা নিশ্চয়ই চাই। কারণ আমাদের ছেলেমেয়েরাও যারা বাইরে আছে তারা খুব স্কিল লেবার মনে রাখবে, তারা খুব ভালো কাজগুলো করে, এবং তারা যদি সব রাজ্যে না যায় কাজগুলো হবে না। কাজেই বেঙ্গলের ছেলে মেয়েদের মেধা ট্যালেন্ট রাজকোটে বলুন আর যেখানে যাই ইচ্ছে বলুন সব জায়গাতেই আছে। সুতরাং এই ছেলে মেয়েরাও যে আসবে এদেরও 3-4 দিন টাইম লাগবে, 3 নাইট ওদের রাস্তায় স্টে করতে হবে। কারণ রাজস্থানের কোটা থেকে বেঙ্গল একেবারে ইধার উধার, অনেক দূর থেকে অনেক দূর, এটা মাথায় রাখবে। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে আমাদের অন্যান্য কাজকর্ম করতে হবে, শুধু এইটুকুর মধ্যে তো সীমাবদ্ধ থাকলে চলবে না। আমি একটা ক্যাবিনেট কমিটি অন কোভিড ম্যানেজমেন্ট আজকে তৈরি করে দিচ্ছি, তার কারণ আমাকে অন্যান্য কাজও দেখতে হবে। আমি এই 1 মাস ধরে টোটালটাই মানে 23শে মার্চ ওরা যেটা অ্যানাউন্স করেছে তার 7 দিন আগে থেকে আমরা শুরু করেছি, আমরা লকডাউন তার আগে করেছি। সুতরাং ভালো রেজাল্ট পেলে প্রশংসা হবে না, মহান হবে যদি বেশি হয়, ঠিক আছে, আমাদের তাতে আপত্তি নেই। কথা হচ্ছে যে আমরা একটা ক্যাবিনেট কমিটির ইনফ্রাস্ট্রাকচার কোভিড ম্যানেজমেন্ট করে দিচ্ছি এই কারণে যে আমাদের অন্যান্য কাজও করতে হবে। পুলিশের কাজ তো শুধু লকডাউন করা নয়, আরো অনেক কাজ আছে সাথে, ল এন্ড অর্ডার টোটাল মেনটেন করতে হয়। মনে রাখবেন ডিপার্টমেন্ট চিফ সেক্রেটারি অনেক কাজ আছে, হোম সেক্রেটারি অনেক কাজ আছে, হেলথ সেক্রেটারিও শুধু কোভিড করলে হবে না, দুদিন বাদে ডেঙ্গু আসবে, ম্যালেরিয়া আছে, বাচ্চাদের টিকাকরণ আছে, পোলিওর ওষুধ খাওয়ানো আছে, অনেক কিছু আছে, ইনস্টিটিউশন ডেলিভারি আছে। একটা জায়গায় শুধু কনসেন্ট্রেট করলে অন্য জায়গাগুলো পুরো নেগলেক্ট হয়ে যাবে। সেই জন্য আমি ক্যাবিনেট কমিটি অন কোভিড ম্যানেজমেন্ট একটা করে দিচ্ছি, যাতে আমি অন্যান্য জায়গাগুলো দেখবো, এটা আমি দেখবো, আমি নজর রাখবো। ডে টু ডে ওরা আমাকে নিশ্চয়ই ইনফরমেশন দেবে, যেখানে জরুরত হবে মানে জরুরি হবে কথা বলে নেবে, কিন্তু বাদ বাকি ওরা এটা নিয়ে কাজ করবে। এইটাতে আমি অমিত মিত্রকে চেয়ারম্যান করে আমি বলছি তারা হোম ওয়ার্ক অ্যাট হোম ওয়ার্ক থেকে তারা কাজটা করবে। অমিত মিত্র, পার্থ চ্যাটার্জি, ববি ফিল্ডে করে, চন্দ্রিমা ফিল্ডে করে, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম, 4 জন মিনিস্টারকে আমি রাখছি। সাথে আমি চিফ সেক্রেটারি, যেহেতু চিফ সেক্রেটারি রাজ্যের সব ব্যাপারটা জানি অ্যাজ এ হোল, এবং তিনি রোজ আপনাদের ব্রিফিং করে, হি নোজ দ্য ডিটেইলস। হোম সেক্রেটারিকেও রাখছি এবং হেলথ সেক্রেটারিকে রাখছি, এবং সাথে আমরা সেলিম আমাদের যে একজন কোঅর্ডিনেটর আছে আমার সিএমআরওতে, কারণ তার কাছে অনেক পাবলিক ডিফেন্সেস জানেন, তাকে একজন কোঅর্ডিনেটর রাখছি, সে টাইম টু টাইম কোঅর্ডিনেশন করবে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যেখানে যা প্রবলেম হবে। এই কমিটিটা আজকে আমি তৈরি করে দিচ্ছি, যাতে আমাকে অন্যান্য কাজগুলোতেও আমি একটু টাইম দিতে পারি। আপনারা জানেন এই সময়টা অনেক লোকই রাস্তায় বেরোয়নি, এখনো ভিডিও স্ক্রিনের বাইরে বেরোয়নি। আমরা কিন্তু প্রতিদিনই প্রায় রাস্তায়, বাজার থেকে শুরু করে, দোকান থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, কোয়ারেন্টাইন সেন্টার থেকে শুরু করে, প্রচার থেকে শুরু করে, মানুষের কাছে গিয়ে আমরা ডিটেলসটাই চেষ্টা করছি করবার। সবাই আমার সাথে, পুলিশ কমিশনার আমার সাথে, ডিজি আমার সাথে, ডিজি ল এন্ড অর্ডার আমার সাথে, এসএসসি, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, সবাই আমাকে টাইম দিয়েছে। সুতরাং এটা নয়, এবং আজকে এখন আপনাদের এখানে প্রেস কনফারেন্স করার আগে দেখতে পাচ্ছেন আমরা সবাই একটা মিটিংও করছি, আর এখানে ট্রান্সপোর্ট সেক্রেটারিও বসে আছে, এসএসসি বসে আছে, হোম সেক্রেটারি বসে আছে, সিএস বসে আছে, ডিজি ল এন্ড অর্ডার বসে আছে, ফাইন্যান্স সেক্রেটারি বসে আছে, সিপি কলকাতা পুলিশ বসে আছে, এখানে বীরেন্দ্র আমার যে ডিজি বসে আছে পুলিশ, গৌতম সান্যাল আমার সিএমও অফিস থেকে বসে আছে, শান্তনু দিকে আমার বিদ্যুৎ দেখে, ইলেকট্রিসিটি দেখে বসে আছে। সব সাবজেক্টগুলো নিয়ে গভর্নমেন্টকে চলতে হবে। তবে আমরা এই মিটিং থেকে একটা জিনিস আলোচনা করেছি, যেটা আপনাদের বলছি, যে আমরা গ্রিন, অরেঞ্জ আর রেড এই জায়গাগুলো কোনটা কোনটা
সবচেয়ে বেশি নজর রাখে কারা জানেন? স্থানীয় মানুষ। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তারা না করলে লকডাউন হতো না, তারাই কিন্তু ইনিশিয়েটিভটা নেয়। গ্রামের মানুষ আজও অনেক গ্রামে পাহারা দেয় যাতে তার গ্রামে আউটসাইডার ঢুকতে না পারে, গ্রামটা ভালো থাকে। শহরেও মনে রাখবেন অনেক কমিটি আছে, ক্লাব কমিটি, পুজো কমিটি থেকে শুরু করে নামাজ কমিটি, অনেক কমিটি আছে, মন্দির কমিটি, মসজিদ কমিটি, গুরুদ্বারা কমিটি, গির্জা কমিটি। তারা সোশ্যাল ওয়ার্কও যেমন করে, তার এলাকায় যাতে কেউ না ঢুকতে পারে তারাও কিন্তু পুলিশকে হেল্প করে, তারাও কিন্তু কাজ করে। তাই সেই জন্য আমরা একটা লিস্ট তৈরি করছি এবং করে ফেলেছি আমরা টোটাল কোনটা রেড জোন, কোনটা গ্রিন জোন আর কোনটা অরেঞ্জ জোন। মানে রেড জোন যেটা সেটাকে সিরিয়াসলি আমাদের করতে হবে, অরেঞ্জ জোন একটু রিল্যাক্স করব, গ্রিন জোন আর একটু রিল্যাক্স করব। এই লিস্টটা আপনারা অনেকদিনই অনেকে আমাকে চাইছিলেন কিন্তু আমি দিতে চাইছিলাম না, কিন্তু আমি মনে করি এটা পাবলিক করে দেওয়া বেটার। কারণ যদি পাবলিক জানতে পারে আমি রেড জোনে আছি, তিনি নিজে তার দায়িত্বটা নিয়ে তার এলাকাটা সামলাতে পারবেন এবং তারাও প্রসেস হবে, তারাও সতর্ক হবে। আমি সৌম্যর হাত দিয়ে আপনাদের দিয়ে দেবো এই লিস্টটা পুরো। আপনারা এই মিটিং এর পরে প্রেসের যারা ইচ্ছে করবেন তারা ইউজ করতে পারেন। রেড জোন, অরেঞ্জ জোন, গ্রিন জোন আজ পর্যন্ত যা আছে আপনাদের দিয়ে দিলাম। তারপরে আবার 7 দিন বাদে আপনাদের দেবো, যখন চেঞ্জ হবে আমাদের তো একটা টাইম পর্যন্ত ওয়েট করতে হয়, 14 দিন 21 দিন কতগুলো সিস্টেম আছে সেই মধ্যে। সুতরাং আপনারা এটা পেয়ে গেলে পাড়ার লোকেরাও বুঝতে পারবে। আমি সাধারণ মানুষকে আবেদন করবো যারা দেখছেন রেড জোনে আছে আরো সতর্ক হোক, দরকার বেরোবেন না, পুলিশ খাবারটা দিয়ে আসবে। প্লিজ দয়া করে কোঅপারেট করুন যাতে আপনার পরিবার আক্রান্ত না হয়। অনেক সময় মনে রাখবেন এই যে একজন সাংবাদিক বন্ধুর মা আক্রান্ত হয়েছে, সাংবাদিকটার বয়স অল্প, তার মা কিন্তু একদিনের বাইরে বেরোয়ও নেই, কিন্তু তার মা কিন্তু কেরিয়ারটা নিয়েছে কারো না কারো। এইটা মাথায় রাখবেন। ধরুন কেউ আমি ভাবতে পারি আমি তো বেরোচ্ছি না বাড়ি থেকে, আমার কি করে হবে? আপনার বাড়িতে যে 4-5 জন আছে তাদের মধ্যে কেউ একজন গেছে বাইরে বাজার করেছে বা কিছু একটা করেছে, হয়তো কোনো একদিন এফেক্টেড, তার ভাইরাস টেস্ট একটু মানুষের সাথে মানুষের আসছে। মানে এই জায়গাটায় পাড়ার লোকেরাই কেয়ার নিতে পারবে, বাড়ির লোকেরা যত কেয়ার নেবেন তত ভালো হবে। সুতরাং গ্রিন জোন আমি রিল্যাক্সেশন করবো, কিন্তু গ্রিন জোন আবার যখন রেড হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আবার সেটা মানতে হবে। আবার রেড জোন যখন অরেঞ্জ হয়ে যাবে একটু রিল্যাক্স করবো। এগুলো কিন্তু একটা সিস্টেমের মধ্যে এখন চলবে আপ টু 21 মে পর্যন্ত, আমরা এটা বলে দিচ্ছি। 2 হচ্ছে আমার শপিং যারা দোকান আছে আমার তাদের প্রতি পুরো সিম্প্যাথি আছে, কিন্তু প্রবলেম হচ্ছে ওই যে দোকান খুলে ভিড় বাড়বে, তাহলে কিন্তু লকডাউন অনেকটাই ব্যাহত হবে। সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের কি ওপিনিয়ন আমরা জানতে চাই এবং সেই জন্য আমরা ওয়েট করছি আগামীকাল দিনটা পরশু দিন করে। কিন্তু এর মধ্যে একটা ডিসিশন আমরা নিয়েছি যাতে অনেকটা কাজ সেভ হয়ে যায়। সেটা হচ্ছে আগে ছিল হোম ডেলিভারি অ্যালাউ অনলি এসেনশিয়াল সার্ভিসে, যার জন্য বাংলায় মনে রাখবেন মানুষের এসেনশিয়াল সার্ভিসে কোনো প্রবলেম হয়। ইন্ডিভিজুয়ালি কারো একটা দুটো তিনটে প্রবলেম হতে পারে, আমাদের নলেজ ছাড়া ব্যবসা ডিপেন্ড করছে, কিন্তু লার্জলি এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। 2 এখানে একটু চিল্লানো বেশি হয়। রেশন দোকানে প্রথম দিনই বলে দেওয়া হলো 5 কেজি দিতে, মেচেরা 3 কেজি কম দেয় আর 2 কেজি চাল দেয়, তাকে জোগাড় করতে মেটেরিয়ালটা একটু টাইম লাগে। সুতরাং এটা মাথায় রাখবে যে সেই জন্য একটু প্রবলেম হয়েছে, বাট সেটা আমরা স্কিমটা আমরা একটা স্কিমের মধ্যে ফেলেছি, আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু আমরা 1 মাসে 5 কেজি করে দেবো বলছি, সেটা আমরা দেবো, আমাদের কমিটমেন্ট ইজ আওয়ার কমিটমেন্ট। এই জন্য বলছি যেটা এসেনশিয়াল সার্ভিসে আমাদের হোম ডেলিভারি অ্যালাউ করেছিলাম, আজ থেকে আমরা ডিসিশন নিচ্ছি নন এসেনশিয়াল সার্ভিসেস আমরা হোম ডেলিভারি অ্যালাউ করলাম। এতে কি হলো, অনেক কিছু নন এসেনশিয়াল গুডস আছে মানুষের প্রয়োজন 1 মাস ধরে ঘরে আছে পাচ্ছে না। ধরুন আমাকে একটা ছোট ইলেকট্রনিক্স কিনতে হবে, আমি পাচ্ছি না, তার কারণ ইজ নট অ্যালাউড। আজ থেকে আমরা যদি হোম ডেলিভারি অ্যালাউ করে দিই